এমপ্লয়েবিলিটি স্কিলসের চ্যাপ্টারে ফিরে যাচ্ছি। আমি পার্থ স্যার, মাই স্কিল টেস্টের আজকের এপিসোড আমরা যে সাবজেক্টটা, যে চ্যাপ্টারটা, যে মডিউলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আওয়ার কনস্টিটিউশন গাইডিং প্রিন্সিপালস। তো এটা 2 নম্বর মডিউল। এমপ্লয়েবিলিটি যারা আইটিআই স্টুডেন্টস, তোমরা তোমাদের সিলেবাস জানো, সিলেবাসের 2 নম্বর যে মডিউল সেটা হচ্ছে এইটা। এবারে কনস্টিটিউশন শব্দটা আমরা জানি, আমরা স্কুলে অনেকে সিভিক্স বা ইত্যাদিতে পড়েছি কনস্টিটিউশন সম্পর্কে, একটা সাধারণ ধারণা রয়েছে। এটা বাংলায় আমরা বলি সংবিধান। যে কোনো একটা অর্গানাইজেশন, একটা ক্লাব, একটা অফিস, তার যেমন কিছু গাইডিং নিয়ম কানুন থাকে, একটা দেশের ক্ষেত্রেও কিন্তু সেই দেশটার নীতি কি হবে, কোন সিস্টেমে দেশটা চলবে, এই সমস্ত যে গাইডলাইন্স যে বুকটাতে থাকে, যে নির্দেশনাগুলো যে বইয়ে থাকে, তাকে আমরা বলি কনস্টিটিউশন বা সংবিধান। তো এই সংবিধান ভারতবর্ষের ক্ষেত্রেও আছে, এবং আমাদের সংবিধানের আমরা যা জানি সেটা হচ্ছে পৃথিবীর বহু সংবিধানের থেকে অনেক উন্নত আমাদের সংবিধান, এবং এর বিভিন্ন সংবিধান থেকে তাদের ভাবধারা নিয়ে আমরা আমাদের দেশজ যে অ্যাপ্লিকেশন, সেটা আমাদের যে সংবিধান প্রণেতার যারা, আমরা প্রত্যেকেই ডক্টর বি.আর. আম্বেদকরের নাম জানি, এবং তার যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে অনেক সদস্য ছিলেন, প্রত্যেকেই তারা মহান ব্যক্তিত্ব। তারা দীর্ঘদিন আলাপ আলোচনার মাধ্যমে আমাদের দেশবাসীকে এরকম একটি সংবিধান উপহার দিয়েছে। তো এবারে সাবজেক্টে চলে আসি। লেটস লার্ন অ্যাবাউট আওয়ার কনস্টিটিউশন। আমাদের এই কনস্টিটিউশন বা সংবিধান সম্পর্কে কিছু কথা এখানে খুব ছোট করে বলা আছে। তোমাদের এগুলো পড়তে হবে, বুঝতে হবে, এবং অবশ্যই যে জ্ঞান অর্জন হবে সেটা তো রয়েছে, পাশাপাশি তোমাদের যখন পরীক্ষা হয় তখন সেই পরীক্ষায়ও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। তাই অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু এই চ্যাপ্টারগুলোকে শুনতে হবে, বুঝতে হবে। আর কোথাও যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাতে হবে, আমরা নিশ্চিতভাবেই আমরা তার উত্তর দেব। কি বলছে, লাইক এভরি হাউসহোল্ড, স্কুলস আর স্পোর্টস হ্যাজ দেয়ার সেট অফ রুলস, সিমিলারলি এভরি কান্ট্রি হ্যাজ দেয়ার ওন সেট অফ রুলস। আমি একটু আগেই যেটা বললাম, একটা বাড়িতেও যেমন কিছু নিয়ম নীতি থাকে, একটা খেলায় যেমন নিয়ম নীতি থাকে, ঠিক একইভাবে একটা দেশেও কিন্তু তার কিছু নিয়ম নীতি থাকে, যে নিয়ম, যে নীতি সে দেশ পরিচালনার ক্ষেত্রে এবং দেশবাসীদের সেই নিয়ম নীতির মধ্যে থেকেই কিন্তু তাদের চলতে হয়। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধান, ইজ লাইক আ রুল বুক। তো সংবিধানটা কি, বারবার যে কথাটা বলে যাচ্ছি যে ইটস আ রুল বুক। এটা আমাদের সমস্ত নিয়ম কানুন, আইন, ন্যায়, নীতি সব কিছুর সমাহার হচ্ছে আমাদের এই মহান সংবিধান। It is made of laws and rules for the country. It also tells the rights and duties of its citizens. It helps to manage the country in a good and fair way. তো দেশের, রাষ্ট্রের যারা সরকার, তারাও যেমন এই সংবিধানের আওতার মধ্যে থেকেই কাজ করেন, আবার এই যে আমাদের বিশাল প্রায় 140 কোটি ভারতবাসী, আমাদেরও কিন্তু কি কি অধিকার আছে এবং কি কি কর্তব্য আছে, অর্থাৎ রাইটস অ্যান্ড ডিউটিস, সেটারও দিক নির্দেশ করে কিন্তু এই সংবিধান। কি বলছে, অল কান্ট্রিজ হ্যাভ আ কনস্টিটিউশন। পৃথিবীতে যত সভ্য, উন্নত বা সভ্য দেশ রয়েছে তাদের প্রত্যেকেরই নিজস্ব কনস্টিটিউশন রয়েছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য লংগেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। এইটা কিন্তু একটা বিশেষত্ব। আমাদের কনস্টিটিউশনটা সব থেকে যদি সাইজের দিক থেকে বলা হয় তাহলে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কনস্টিটিউশন, longest constitution in the world. Dr. B.R. Ambedkar was the chairperson of the writing team. আমি একটু আগেই এনার নাম বলেছি, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এনার নাম আমরা নিই, তার কারণ যে টিম বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই সংবিধান প্রণয়ন করেন, সেই টিমের
চেয়ারপারসন ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমরা ভারতবাসী প্রত্যেকেই তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখেই দেখি। এবার হচ্ছে প্রিয়াম্বল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিয়াম্বল এক কথায় কি মুখবন্ধ, অর্থাৎ এই যে তোমরা শুনলে যে এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ কনস্টিটিউশন, এত বড় কনস্টিটিউশনটাকে যদি একটা নাটশেলে নিয়ে আসা হয়, ছোট্ট করে নিয়ে আসা হয়, তাহলে সেটা তার মুখবন্ধ। যে মুখবন্ধটা পড়লে বা বুঝলে এই দেশের সংবিধানটা একটা ওভারঅল চিত্র বোঝা যায়। দ্যাট ইজ প্রিয়াম্বল। The preamble to the Constitution of India is a brief statement about the purpose and principles of the Constitution. যেটা বললাম যে আমাদের এই বিশাল কনস্টিটিউশনের খুব ব্রিফ স্টেটমেন্ট, ছোট্ট করে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, যা থেকে আমরা বুঝতে পারি এই কনস্টিটিউশনের পারপাস কি এবং প্রিন্সিপালস গুলো কি। কনস্টিটিউশনের লক্ষ্য, তার প্রিন্সিপাল সবটাই বোঝা যায় এই ছোট্ট প্রিয়াম্বলটা থেকে। প্রিয়াম্বলে কি লেখা আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. অর্থাৎ আমাদের দেশের মূল নীতিগুলো কিন্তু এখানে যে ক্যাপিটাল লেটারে যে শব্দগুলো লেখা রয়েছে, সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই শব্দগুলোর মধ্যেই কিন্তু আমাদের দেশের সংবিধানের মূল তত্ত্বটা বলা রয়েছে। কেন? প্রিয়াম্বল ইজ আ ব্রিফ ফর্ম অফ দ্য হোল কনস্টিটিউশন। এই টোটাল কনস্টিটিউশনের একটা ব্রিফ স্টেটমেন্ট আমরা এই জায়গাটাতে প্রিয়াম্বল বা মুখবন্ধে পাচ্ছি। It is a declaration that the people of India have defined themselves as free people, sovereign, that there is social and economic equality in the state and there will be no discrimination based on caste or gender. Everyone has equal rights and opportunities to get jobs and earn their livelihood. তো এই পুরো বিষয়টাই হচ্ছে যে আমাদের দেশবাসী, প্রথমত আমরা সভারেন, আমরা নিজেদের যে কোনো ডিসিশন আমরা আমাদের দেশ নিজে নিতে পারে, আমরা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। একে বাংলায় বলে সার্বভৌম, অর্থাৎ আমাদের রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র, এবং এখানে কোনো রকম ডিসক্রিমিনেশন, পুরুষ নারী ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারগুলো আমাদের দেশের মধ্যে হবে না, থাকবে না, কেননা আমাদের সংবিধান তার মান্যতা দেয় না। তো স্বাভাবিকভাবে, এবং এটা অবশ্যই রিপাবলিক তো বটেই। এবারে এই প্রত্যেকটা শব্দ, যে আমি বারবার বলছি কনস্টিটিউশনটাকে বুঝতে গেলে এই শব্দগুলোকে বুঝতে হবে, এই শব্দগুলোকে মাথায় নিতে হবে এবং এগুলোকে আলাদা করে ডিফাইন করতে হবে, তা নইলে বিষয়টা বোঝা যাবে না। তো আমি এক এক করে সেই ডেফিনেশনে যাব। The guiding principles in our preamble are the characteristics of country. They are, এটাই হচ্ছে আমাদের গাইডিং প্রিন্সিপালস, যে প্রিন্সিপালস গুলো আমাদের গাইড করছে, আমাদের দেশকে গাইড করছে, দেশবাসীকে গাইড করছে, আমাদের সবাইকে গাইড করছে। যে প্রিন্সিপালগুলো, সেই প্রিন্সিপালগুলো এক নম্বরে কি রয়েছে? এক নম্বরে রয়েছে সভারেন, যে প্রিয়াম্বলের প্রথম শব্দটা। ইন্ডিয়া ইজ আ সভারেন কান্ট্রি। দিস মিনস India can make its own decision. Other countries do not make or affect the rules and decisions of India. সভারেন বা সার্বভৌম রাষ্ট্র, আমরা আমাদের দেশটা কিভাবে চালাবো সেটা আমাদের দেশবাসী ঠিক করে। এবং দেশবাসী কিভাবে ঠিক করে আমরা জানি যে আমাদের একটা ডেমোক্রেটিক ফরমেশন রয়েছে, রাজ্যভিত্তিক আমাদের বিধানসভা এবং তার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা রয়েছে। আবার কেন্দ্রীয় স্তরে আমাদের কেন্দ্রীয় সরকার আছে, পার্লামেন্ট, পার্লামেন্টের দুটো হাউস আছে, লোয়ার হাউস লোকসভা, আপার হাউস রাজ্যসভা, এবং সেখানেও মন্ত্রিসভা এবং মন্ত্রিমণ্ডলী রয়েছে। এবং তাদেরকে আমরা নির্দিষ্ট সময় অন্তর, আমাদের দেশের ক্ষেত্রে 5 বছর, আমরা তাদেরকে নির্বাচনের মাধ্যমে চেঞ্জও করতে পারি। তো আমাদের রাষ্ট্র কিভাবে চলবে সেটা সেই ঘুরে ফিরে কিন্তু আমাদের দেশবাসী ঠিক করে। হয়তো তোমরা বলতে পারো স্যার এটা তো আমরা আর কি করি, যা করে তো মন্ত্রীরাই করে, কিন্তু মন্ত্রী কে হবে সেটা ঠিক করি আমরা। এবং এক্ষেত্রে
কোনো সুপার পাওয়ার হোক, অন্য কোনো পাওয়ার হোক, কোনো বড় রাষ্ট্র হোক, কারোর কথা আমরা শুনতে বাধ্য নই। আমরা সেটাই করি যেটা আমাদের রাষ্ট্রের পক্ষে শুভ, আমাদের রাষ্ট্রের পক্ষে ভালো। বিশেষ করে আমরা এই তফাৎটা তো নিশ্চয়ই বুঝতে পারবো, কেননা প্রায় 200 বছর আমরা অন্য রাষ্ট্রের দ্বারা পরিচালিত ছিলাম, ব্রিটিশদের দ্বারা। অর্থাৎ আমাদের দেশে কোথায় কি হবে, কোন খাতে কত ব্যয় হবে, আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের অর্থনৈতিক নীতি কি হবে, শিক্ষানীতি কি হবে, আমাদের খাদ্যনীতি, স্বাস্থ্য, সবকিছু স্থির করতো অন্য একটি দেশ। কিন্তু 47-এর পর আমরা এখন স্বাধীন হলাম, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, নিজস্ব কনস্টিটিউশন হলো, এবং 26শে জানুয়ারি আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি। আমরা সম্পূর্ণভাবে সভারেন একটা দেশে পরিণত হলাম। তো স্বাভাবিকভাবেই উই আর সভারেন কান্ট্রি, আমরা একটি সার্বভৌম রাষ্ট্র। তারপরে কি বলছে, ইন্ডিয়া ইজ আ সোশ্যালিস্ট কান্ট্রি। দিস মিনস দ্য গভর্নমেন্ট শুড গিভ equal access to resources and opportunities to its citizens from all caste, religion, gender, and financial status. The resources can include access to food, healthcare, clean environment, and quality education. অর্থাৎ আমাদের রাষ্ট্রের কিন্তু একটা সাম্যবাদী দিক আছে, একটা সোশ্যালিস্ট ফরমেশন রয়েছে আমাদের রাষ্ট্রে, এবং সেখানে প্রত্যেকে ইকুয়াল অপরচুনিটিস পাবে। সেটা কাস্ট, রিলিজিয়ান, জেন্ডার, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, কে ধনী দরিদ্র, পুরুষ মহিলা, জাত ধর্ম নির্বিশেষে রাষ্ট্র প্রত্যেককে সমান অধিকার দেবে, সে কোনো ডিসক্রিমিনেট করবে না। দ্যাট ইজ সোশ্যালিজম। সাম্য বজায় থাকবে আমাদের দেশের ক্ষেত্রে, দেশের নাগরিকদের। তো 2 নম্বর পয়েন্ট কোনটা হলো, আমরা উই আর সোশ্যালিস্ট, আমরা সাম্যবাদী। তো দ্বিতীয় শব্দ কি রয়েছে, ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি। দিস মিনস দ্যাট পিপল ফ্রম অল রিলিজিয়ান্স or no religions are treated equally in our country. আমরা আমাদের আশপাশ যদি দেখি আমাদের দেশে, আমরা দেখতে পাবো সেখানে কিছু ধর্মভিত্তিক রাষ্ট্র আছে, অর্থাৎ তাদের সংবিধান কোনো ধর্মকে প্রায়োরিটি দেয় এবং তারা তাদের কনস্টিটিউশনে তাদের ওই ধর্মীয় পরিচিতির কথা কিন্তু সরাসরি বলে। আমরা কি বলি, আমরা বলি আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। তার মানে এইটা নয় যে রাষ্ট্র ধর্মের বিরোধিতা করে। আমাদের সংবিধান কি বলে, আমার দেশবাসী যে যার ধর্ম নিজের মতো করে পালন করতে পারে, ধর্মের প্রচার করতে পারে, প্রসার করতে পারে, এবং সে ধর্ম নিজের মতো করে পালন করতে পারে, অন্যের ধর্মকে আঘাত না করে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, কেউ যদি মনে করে সে ধর্ম মানবে না, অর্থাৎ এথিস্ট বা নাস্তিকতাবাদের কেউ যদি বিশ্বাসী হয় বা প্রচারক হয়, সেটাও সে করতে পারে। অর্থাৎ অত্যন্ত কি বলবো, উন্মুক্ত এবং প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা কিন্তু আমাদের সংবিধানের ছত্রে ছত্রে রয়েছে। যে কোনো ভারতবাসী তার নিজস্ব ধর্ম যেমন পালন করতে পারে, তাকে কেউ বাধা দিতে পারবে না। এমনকি কেউ যদি মনে করে যে সে কোনো ধর্ম পালন করবে না, তাহলে সেটাও সে করতে পারে। তো দ্যাট ইজ সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। নেক্সট হচ্ছে ডেমোক্রেটিক। আমাদের দেশে গণতন্ত্র আছে। আমি একটু আগেই বলছিলাম যে আমরা অনেকে ভাবি যে আমাদের দেশ তো চালাচ্ছে মন্ত্রীরা, কিন্তু তার সঙ্গে আরেকটা লাইন তো যোগ করতে হবে, সে মন্ত্রীকে থাকবে না থাকবে সেটা ঠিক করি আমরা। দ্যাট ইজ ডেমোক্রেসি, গণতন্ত্র। নির্বাচন করি আমরা, এবং ভালো না লাগলে 5 বছর বাদে পাল্টেও দিতে পারি আমরা। তো দ্যাট ইজ গণতন্ত্র বা ডেমোক্রেসির প্রশ্ন। India is a democratic country. This means that everyone is allowed to have
different opinions and make their own choices. It gives equal respect to everyone's opinions, thoughts and beliefs. কে কোন মত গ্রহণ করব তার অধিকার এই মহান গণতন্ত্র আমাদের দিয়েছে, এই সংবিধান আমাদের দিয়েছে। অর্থাৎ আমার যদি আমার সরকারের বিরুদ্ধে কোনো বিরোধিতা থাকে, অর্থাৎ আমার যদি কোনো সরকারি নীতি, সরকারি কাজ, কোনো রাজনৈতিক দলের কাজ, তার বিরুদ্ধে আমার মত থাকে, আমি সেটা কিন্তু প্রকাশ্যে তার প্রচার করতে পারি, সেই মতে আরও 10টা লোককে উদ্বুদ্ধ করার চেষ্টা করতে পারি, সবটাই পারি, কিন্তু অবশ্যই শান্তিপূর্ণ উপায়। সেই অধিকার কিন্তু আমার এই মহান কনস্টিটিউশন আমাকে দিয়েছে, এবং সেই ক্লজটা হচ্ছে এইখানে, ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, সেই জন্যই এটা সম্ভব। লাস্টে কি আসছে? ইন্ডিয়া ইজ আ রিপাবলিক। দিস মিনস দ্যাট অল দ্য সিটিজেন্স হ্যাভ দ্য ফ্রিডম টু ভোট for a leader who will represent them. One person like a king or a queen does not hold all the power in a republic. আমাদের দেশেও ছিল এক সময় রাজা, রানী, আরো বড় হলে তাকে সম্রাট, নবাব, বাদশাহ। সেখানে সাধারণ মানুষের মতামতের কোনো মূল্য ছিল না। কিন্তু আজকে আমাদের এই দেশে, এই গণতান্ত্রিক এবং রিপাবলিক দেশে, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক দেশে, আমরা কিন্তু নির্ধারণ করি আমাদের কারা আগামী 5 বছর এই দেশটাকে চালাবে, ভারতবর্ষটাকে চালাবে। সেই ভোটাধিকার আমি বারবার যেটা বলছি, এবং আমাদের দেশকেই বলা হয় সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, সব থেকে প্রাচীন গণতান্ত্রিক দেশ হিসেবে যেমন ধরা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে, আর পাশাপাশি কিন্তু সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে বলা হয় আমাদের দেশ ভারতবর্ষ। তো এটা আমরা যে কোনো ভারতবাসী হিসেবে তার জন্য গর্ববোধ করতে পারি। দেখো একদম পরিষ্কার ওয়ার্ডসটা, one person like a king or a queen does not hold all the power in a republic. একজন রাজা বা একজন রানী সে যা বলবে সেটাই মেনে নিতে হবে, সেটা আমাদের দেশে চলে না। আমি অন্যান্য দেশের এক্সাম্পল অনেক দিতে পারি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পাশেই খুব বড় শক্তি চায়নার কথা বলতে পারি, উত্তর কোরিয়ার কথা বলতে পারি। সেখানে হয়তো রাজা রানী বলা হয় না, কিন্তু সেখানে সাধারণ মানুষ কিন্তু নির্বাচনের দ্বারা জনপ্রতিনিধি পাঠিয়ে সরকার গঠন করে না, কিন্তু আমাদের দেশে হয়। আমাদের দুপাশে যে 2 রাষ্ট্র রয়েছে তারাও নিজেদেরকে গণতান্ত্রিক বলে ক্লেম করে, কিন্তু আমাদের পশ্চিম দিকে থাকা পাকিস্তান, জাস্ট তোমাদের ইনফরমেশন রাখবার জন্যে বা জানবার জন্যে বলছি, একই সঙ্গে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু সেই 47-এর ওরা বলে 14ই আগস্ট, সেই থেকে আজ অবধি কোনো সরকার ফুল টার্ম অর্থাৎ 5 বছর টেকেনি। ওই 2-3 বছর 4 বছরের পরই সেনাবাহিনী এসে দখল করে নেয়। ভাবতে পারো আমাদের এই জিনিস একবারও ঘটেনি যে কোনো ওই একজন লোক, সেনাবাহিনী প্রধান বা কেউ, কোনো ডিকটেটর এসে আমাদের দেশ শাসন করেছে গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে, কখনো হয়নি। এই জন্যই আমাদের দেশের সংবিধান এবং আমাদের দেশে এই যে গণতান্ত্রিক যে কাঠামো সেটা আজও টিকে আছে, এবং সারা বিশ্ববাসীর প্রশংসা নিয়ে আমরা কিন্তু এখনো টিকে আছি। তো এই প্রিয়াম্বলের কথাগুলোর ডিটেলসটা তোমাদের সামনে বললাম। এই বারবার এই শব্দগুলো আসছে, সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এরপরে যে পার্টটা দিয়ে মূলত শেষ করব সেই জায়গাটাতে আসি। লেটস লার্ন অ্যাবাউট দ্য রাইটস অ্যান্ড ডিউটিজ অফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। তো যে অধিকার রাষ্ট্র আমাদের দিয়েছে সেখানে আমাদের কিছু অধিকার দিয়েছে এবং কিছু ডিউটিজও আমাদের রয়েছে। তো এখানে প্রথমেই যদি বলা হয় রাইটস, থিংস দ্যাট উই আর মরালি অ্যান্ড লিগালি অ্যালাউড টু ডু, কি কি অধিকার সংবিধান আমাদের
দিয়েছে। ভারতবাসী হিসেবে কিছু অধিকার এই রাষ্ট্র আমাদেরকে দিয়েছে, সেই অধিকারগুলো আমরা কিন্তু এনজয় করছি বলা যায়, ভোগ করছি বলা যায়। 1 নম্বর কি আছে? রাইট টু ইকুয়ালিটি। এভরি সিটিজেন ইন দ্য কান্ট্রি ইজ ইকুয়াল বিফোর ল টু ইচ সিটিজেন ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, এজ, কাস্ট, সেক্স অ্যান্ড জেন্ডার। যে ভাইবটা বারবার ঘুরে ফিরে আসছে যে রাষ্ট্র প্রত্যেকটা ভারতবাসীকে সমান চোখে দেখে, তার কাছে কেউ উঁচু, কেউ নিচু, কেউ বড়, কেউ ছোট নেই, এবং সেটা ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো ভাষাভাষী হতে পারে, ল্যাঙ্গুয়েজ যে কোনো বয়সের হতে পারে, যে কোনো কাস্টের বা সেক্সের হতে পারে, কাস্টের হতে পারে, সেক্স অ্যান্ড জেন্ডার, সে পুরুষ হতে পারে, নারী হতে পারে, কিচ্ছু যায় আসে না। ইরেসপেক্টিভ অফ সেক্স অ্যান্ড জেন্ডার, কাস্ট, রিলিজিয়ান, এজ, ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রের কাছে প্রত্যেকের স্ট্যাটাস ইকুয়াল। তো সেই রাইট অফ ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি আমাদের ভারতবাসী হিসেবে অবশ্যই রয়েছে। নেক্সট, রাইট টু ফ্রিডম। ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। এরকম কোনো বাধ্যবাধকতা রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দেয়নি যে তুমি এই অঞ্চলের মানুষ, বা তুমি এই ধর্মের মানুষ, বা তুমি ওই ভাষাভাষী মানুষ, তোমাকে এই ব্যবসা করতে হবে, এই কাজ করতে হবে। ইট ডিপেন্ডস অন ইউ অনলি। তোমার যেটা এক্সপার্টাইজ আছে তুমি সেই কাজ করতে পারো, তুমি সেই ব্যবসা করতে পারো, তুমি সেই অকুপেশনে যুক্ত হতে পারো, কোথাও কোনো বাধা নেই। দ্যাট ইজ রাইট টু ফ্রিডম। নেক্সট বলছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এখানে পার্টিকুলার যেটা বলছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন। দুর্ভাগ্যক্রমে পৃথিবীর বহু দেশে এখনো আছে, আমাদের দেশেও ছিল, সেটা হচ্ছে আমরা জানি যে চাইল্ড লেবার, শিশু শ্রমিক। আমাদের সংবিধান কিন্তু সেটা অ্যালাউ করে না। তোমরা অনেকে বলতে পারো যে অনেক জায়গাতে তো দেখতে পাই, সেটা বেআইনি। ভারতবাসী হিসেবে তোমার চোখের সামনে যদি হয়, তুমি কমপ্লেন করতে পারো টু ইয়োর লোকাল পুলিশ স্টেশন। দেশ, সংবিধান, আমার দেশের আইন এটা বরদাস্ত করে না। অর্থাৎ কোন রকম শোষণ, এক্সপ্লয়টেশন, বা কোথাও কাউকে দিয়ে বন্ধকি কাজ করিয়ে নেওয়া, অর্থাৎ তোমাকে তার এগেনস্টে কোনো পেমেন্ট করছে না, জোর করে তোমাকে বন্ডেড লেবার করে রাখছে, এই জিনিসগুলো আমার দেশের সংবিধান কখনোই মেনে নেয় না, বা আমার দেশের সাধারণ মানুষকে সে অধিকার দিয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধের যে অধিকার তা ভারতবাসীর রয়েছে, সে অধিকার তাকে প্রদান করেছে আমাদের কনস্টিটিউশন। নেক্সট বলছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। এভরি পার্সন ইজ ফ্রি টু প্র্যাকটিস এনি রিলিজিয়ন। আমি আগেও বলেছি কথাটা, এগুলো রাইটসের মধ্যে রয়েছে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রয়েছে। তুমি হিন্দু হতে পারো, তুমি মুসলমান হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি শিখ হতে পারো, তুমি বুদ্ধিস্ট হতে পারো, তুমি যে কোনো ধর্মের মানুষ হতে পারো, তোমার সম্পূর্ণ অধিকার আছে তোমার নিজের নিজের ধর্ম পালন করা, ধর্মীয় উৎসব পালন করা, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, গুরুদ্বারা, তুমি সেখানে যেতে পারো, তুমি অনুমতি নিয়ে স্থাপন করতে পারো, তোমার সম্পূর্ণ ফ্রিডম রয়েছে রিগার্ডিং রিলিজিয়ন। নেক্সট বলছে কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস। দ্য সিটিজেন্স ক্যান কনজার্ভ দেয়ার কালচার, ল্যাঙ্গুয়েজ অর স্ক্রিপ্ট। তোমরা জানো 22টা, পৃথিবীতে এরকম পাবে না, যেখানে 22টা তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে সরকারিভাবে, এবং আমাদের প্রত্যেকের অধিকার আছে সে যে ভাষারই হোক না কেন, কেউ হিন্দিতে কথা বলতে পারবে, কেউ তামিলে বলতে পারবে, কেউ অ্যাসামিজে বলতে পারবে, কেউ বাংলায় বলতে পারবে, কেউ ওড়িয়ায় বলতে পারবে, কারোর কোনো বাধা নেই। যে কেউ তার নিজের ভাষায় কথা বলতে পারবে এবং তার নিজের কালচার, তার সংস্কৃতি সে ধরে রাখতে পারবে। এই বহু ভাষাভাষী দেশ একসাথে আমরা গর্ব করে বলি
ইউনিটি ইন ডাইভার্সিটি, বিবিধের মধ্যে ঐক্য, সেই দেশ হচ্ছে আমাদের এই মহান ভারতবর্ষ। আর এই এক্সাম্পল তো হাজার একটা, তোমরাই জানো। আমাদের বাংলায় যেমন দুর্গাপুজো, মহারাষ্ট্রে চলে যাও গণেশ পুজো, আসামে চলে যাও বিহু, দক্ষিণের দিকে ওনাম বা পোঙ্গল, এরকম বহু। আবার উত্তর ভারতের দিকে যাও, সেখানে নবরাত্রি, দিওয়ালি। আমাদের এক এক জায়গায় ভারতবর্ষের এক এক কালচার, এক এক উৎসব, এক এক ভাষা, এক এক খাদ্যাভ্যাস, এই সব কিছু অ্যালাউ করছে কে? সেই অধিকার দিচ্ছে কে? অবশ্যই আমাদের সংবিধান। এটা সবসময় মাথায় রাখতে হবে। 6 নম্বরে বলছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, আ পারসন ক্যান মুভ টু দ্য সুপ্রিম কোর্ট ইফ হি অর শি ওয়ান্টস টু গেট দ্য ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্টেড। এইটা একটা ইউনিক রাইট। ধরো এতক্ষণ যে যে রাইটগুলো আলোচনা করছিলাম, সেগুলো কোনোটা যদি বাধাপ্রাপ্ত হয়, আমরা কোথায় যাই? আমরা থানায় যাই, প্রশাসনে যাই। ধরো আমি আমার বাড়িতে পুজো করছি, কেউ বাধা দিচ্ছে, কেউ তার বাড়িতে নামাজ পড়ছে, কেউকে বাধা দিচ্ছে, সে কমপ্লেনটা কোথায় করে? প্রশাসনের কাছে করে। এবার দেখা গেলো প্রশাসনই কাজ করছে না, অর্থাৎ প্রশাসন তার যে ভূমিকা হবার কথা সেটা হচ্ছে না। আমি কোথায় আমার মাতৃভাষায় কথা বলছি বলে আমাকে মারা হচ্ছে, না এই ভাষা বলা যাবে না, তুমি আমার ভাষাই বলতে হবে। আমি কোথায় যাব কমপ্লেনটা করতে? পুলিশ প্রশাসন বা সরকারের অন্যান্য উইংগুলোতেই তো আমি গিয়ে দরজাটা নক করবো যে স্যার এরকম আমাকে এরকম বলছে, এরকম করছে। এবার দেখা গেল তারা নড়ছে না, তখন কি হবে? ভালো ভালো কথা তো এত বলেছো, কিন্তু এগুলো যদি না মানা হয়, তুমি তো কমপ্লেন করবে। কমপ্লেনও যদি না শোনা হয়, তাহলে তুমি কি করবে? সেই অধিকারটাও দিয়ে রেখেছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। তুমি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে কমপ্লেন করতে পারো, স্টেটের ক্ষেত্রে হাইকোর্টেও যাওয়া, যে প্রশাসনের এগেনস্টে তুমি যেতে পারো। সরকারি প্রশাসন, তার উইং, তার এজেন্সিসের বিরুদ্ধে তুমি কি কমপ্লেন করতে পারো সরাসরি। সেই অধিকারও দিচ্ছে ভারতবর্ষের সংবিধান। তো দিস আর দ্য রাইটস দ্যাট উই এনজয় বিং অ্যান ইন্ডিয়ান। তো গর্ব করার মতো আমাদের অনেক কিছুই রয়েছে। আইটিআই যে স্টুডেন্টসরা ক্লাসটা দেখছো, করছো, একটু ভাববে। আমি বারবার একটা কথাই বলি, যে কোনো সাবজেক্ট যখন শুনছো বা পড়ছো, তার দুটো পার্ট আছে। একটা পার্ট তো অবশ্যই ভালো নম্বর পেতে হবে, আর একটা পার্ট এই নলেজটাকে মাথায় রাখতে হবে। সবটা কি মাথায় থাকবে? থাকবে না, কিন্তু ওভারঅল একটা এসেন্স যেন মাথায় থাকে। এই সংবিধান সম্পর্কে, ভারতবর্ষের সংবিধান সম্পর্কে একটা ওভারঅল চিত্র যেন মাথায় আঁকা থাকে। দেখবে একটা গর্ব হবে ভারতবাসী হিসেবে, সেটারও কিন্তু প্রয়োজন আছে। খুব ছোট্ট এত বড় কনস্টিটিউশনকে একেবারে সেই 8 ঘন্টা 35 মিনিটে নিয়ে আসবো, এত বড় দুঃসাহস তো আমার নেই। কিন্তু তোমাদের সিলেবাসটাও খুব ছোট্ট করে ওই জিস্ট করেই দেওয়া আছে। আমি একদম শেষের দিকে চলে এসেছি। এখানে কি বলছে? রাইটস আর দ্য থিংস উই এক্সপেক্ট ফ্রম আওয়ার ফ্যামিলি, কমিউনিটি অ্যান্ড আওয়ার কান্ট্রি। অধিকারটা কি? অধিকার মানে আমার এটা পাওয়া উচিত, আমার ওটা পাওয়া উচিত বলে আমরা যে বলি, তার মানে আমরা আমাদের কমিউনিটি থেকে, আমাদের দেশ থেকে, সবার থেকে, আমাদের ফ্যামিলির থেকে আমরা কিছু আশা করি, সেটাই আমরা অধিকার বলে ভাবি আর কি। তো সেগুলো মোটামুটি কিরকম? গেটিং কোয়ালিটি এডুকেশন, এইটা যেমন আমরা এক্সপেক্ট করি। আছে এদিকে কি বলছে? ডিউটিজ আর দ্য থিংস উই ডু ফর আওয়ার ফ্যামিলি, কমিউনিটি অ্যান্ড আওয়ার কান্ট্রি। তো কিছু যেমন আমরা অধিকার আশা করি, পাশাপাশি আমাদের কিছু কিন্তু ডিউটিও থাকে, সেটা পরিবারের ক্ষেত্রে হলেও থাকে, দেশের ক্ষেত্রে হলেও থাকে। এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দিয়েছি, তোমাদের বুঝে নিতে হবে যে কোনটা আমার অধিকার আর কোনটা আমার কর্তব্য। হোয়াট দিস আর number of statements over here, there are examples, you have to find out among these যে which are your rights and which are your duties towards the country, or whether it can be community or family, whatever. 1 নম্বরে গেছে, বলছে গেটিং কোয়ালিটি এডুকেশন। এটা আমি আমার দেশের থেকেও চাই, আমার পরিবারের থেকেও চাই, আমার কমিউনিটি থেকে চাই যে আমি যেন
ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। তো এটা আমি এই রাইটটা তো চাই। আবার পেইং ট্যাক্সেস, এটা তো আমার কর্তব্য। আমি, তুমি, আমরা যেই হই না কেন যদি রোজগার করি তাহলে তার ট্যাক্স তো দেশকে দিতে হবে। আমার যদি একটা সম্পত্তি থাকে তার যে সরকারি ট্যাক্স সেটা তো দিতে হবে, অর্থাৎ সেটা আমার কিন্তু আবার ডিউটিজের মধ্যে পড়ে, আমার কর্তব্যের মধ্যে পড়ে। নেক্সট বলছে গেটিং ক্লিন ওয়াটার, পরিশ্রুত জল, এটা আমার অধিকার, আমার দেশের কাছে আমার অধিকার, এটা আমি চাইতেই পারি সেই অধিকারের কথা, এবং আমরা সেটা পেয়েও থাকি, অন্তত সিংহভাগ ভারতবাসী পেয়ে থাকে। তুমি বলতে পারো যে এখনো কিছু কিছু অঞ্চল আছে, কোনো প্রান্তিক অঞ্চল আছে যেখানে হয়তো পরিশ্রুত পানীয় জল এখনো পৌঁছয়নি, কাজ চলছে, প্রায় হয়ে এসেছে। বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে তো অবশ্যই বলতে হয় যে অনেকটাই কমপ্লিট হয়েছে। হ্যাঁ, দু এক জায়গায় সমস্যা আছে, আমরা জানি যে মাটির তলায় আর্সেনিক ইত্যাদি সমস্যা, সেগুলো প্ল্যান্ট বসছে, ব্যবস্থাপনা চলছে, এবং ওই যে আমাদের অধিকার আছে, সরকার কেন করছো না বলো, সে অধিকারও তো সংবিধান দিয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা আমার অধিকারের মধ্যে পড়ে। ম্যারিং এনিওয়ান অফ ইয়োর চয়েস, তুমি যাকে বিয়ে করতে চাও তাকে তুমি বিয়ে করতে পারবে, হ্যাঁ তোমার অধিকার আছে, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, তুমি করতেই পারো, সে অধিকার তোমার রয়েছে। প্র্যাকটিস এনি রিলিজিয়ন, যে কোনো ধর্ম পালন, বারবার বলছি, দিয়েছে সেই অধিকার। তো তোমাকে যা স্টিক মারতে হবে। ড্রপিং ওয়েস্ট অ্যাট প্রপার গভর্নমেন্ট অথরাইজড লোকেশনস অনলি, এত কিছু আমরা চাইবো, এই চাই সেই চাই এটা চাই, যাকে কিছু বিয়ে করতে চাই, ভালো জল চাই, সব চাই, লাস্টেরটা কিন্তু আমরা অনেকেই মনে রাখি না। তোমরা যারা এই ভিডিওটা শুনছো, আশা করি তোমরা মনে রাখো বা এটা হয়ে যাওয়ার পর মনে রাখবে। ড্রপিং ওয়েস্ট অ্যাট প্রপার গভর্নমেন্ট অথরাইজড লোকেশনস অনলি, দেখবে আমি যদি এই শহরটার কথাই বলি, অনেক অভিজাত পাড়া দিয়েও তুমি যাচ্ছ, বিশাল বিশাল সব 12 তলা 14 তলা ফ্ল্যাটের মাঝখান দিয়ে যাচ্ছ, ভর দুপুরে হঠাৎ দেখলে মাথায় কিছু একটা পড়লো, দেখলে কেউ তার যাবতীয় ঘরের আবর্জনা 12 তলার ওপর থেকে ফেলে দিয়ে জানলাটা বন্ধ করে দিয়েছে, তুমি ওপরে কাউকে দেখতে পাবে না, তুমি পুরো কালি ঝুলি হয়ে চলে গেলে। এইটুকু ডিউটি তো নিশ্চয়ই পালন করা উচিত না, যে প্রপার যেখানে ওয়েস্ট বক্স বা ডাস্টবিন বা হোয়াট এভার সেখানে গিয়ে ফেলা। তো এইগুলো আবার আমাদের কিন্তু ডিউটিজের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। তো এই হচ্ছে মূলত আইটিআই এমপ্লয়াবিলিটি স্কিলসে ফার্স্ট ইয়ারের 2 নম্বর চ্যাপ্টারে কনস্টিটিউশন যতটুকু রয়েছে, আমি চেষ্টা করলাম তার প্রত্যেকটা পার্ট তোমাদেরকে বলবার, বোঝানোর, এবং অবশ্যই সিলেবাস ধরেই করলাম। যেটা তোমাদের করতে হবে সেটা একটু মন দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর মাই স্কিল টেস্ট তো কথা দিয়েছে তোমাদের টোটাল সিলেবাস এমপ্লয়াবিলিটি স্কিল এবং অন্যান্য হার্ড স্কিল ট্রেডে তোমাদের সামনে বারে বারে উপস্থাপিত করবে। যারা আইটিআই ক্লাস করছো বা করতে পারছো না বিভিন্ন কারণে, তাদের প্রত্যেকের সাহায্য করবে মাই স্কিল টেস্ট। তো আজকের মতো এই পার্টটা শেষ করলাম, আবার পরবর্তী পর্যায়ে এমপ্লয়াবিলিটি স্কিলের কোনো না কোনো মডিউল নিয়ে, এবং আমি পরপরই যাচ্ছি, যারা ফলো করছো তারা জানো এটা 2 নম্বর মডিউলে ঢুকেছি, এবং পরে আস্তে আস্তে 3, 4, 5, 6 করে নিশ্চয়ই এগোতে থাকবো, এবং তোমরাও আমাদের সাথে থাকবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আইটিআইয়ের অন্যান্য বন্ধু বান্ধব আছে তাদের অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবে। আবার দেখা হবে, ধন্যবাদ।